আমরা শুরু করি তাহলে। সো আজকে আমাদের সেশনটা হচ্ছে মূলত লগারিদম নিয়ে। সো আমরা আজকে পড়ব মূলত লগারিদম নিয়ে। সো আমি আজকে যে সেশনটার নাম রাখছি সেটার নামটা আমি বলছিলাম যে হোয়াই লগারিদম। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আসলে হোয়াই লগারিদম, মানে লগারিদম জিনিসটা কেন দরকার। ঠিক আছে, এখন প্রথমে যখন বলতে চাই আচ্ছা লগারিদম জিনিসটা কেন দরকার, এটা যদি তোমাদের জানতে হয় তাহলে তোমাদের একটা জিনিস সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। সেটা হচ্ছে ধরো তোমাকে বললাম যে আচ্ছা যে আমার কাছে দুইটা সংখ্যা আছে, মনে করো 1.234, আরেকটা সংখ্যা আছে যে মনে করো 6.490। তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই দুইটা সংখ্যাকে গুণ করলে গুণফলটা কত হবে, আমাকে বলতে পারবা? কেউ বলতে পারবা তাড়াতাড়ি করে? ক্যালকুলেটর ছাড়া তাড়াতাড়ি একটু গুণ করে বলতে পারবা কত হয়? আমার কথা বোঝা গেছে যে আমার কাছে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 1.234 আর একটা হচ্ছে ধরো 6.490। তো এখন আমি জানতে চাচ্ছি যে এখানে দুইটা সংখ্যাকে গুণ করলে আসলে গুণফলটা কত হয়। ঠিক আছে, সো যদি কেউ যদি কারো যদি একটু থাকে ক্যালকুলেটর ছাড়া গুণ করতে চাও গুণ করতে পারো। সো আমরা গুণ করার সময় কি করি, তো তোমরা অলরেডি হয়তো জানো যে দশমিকের গুণ করা নর্মাল গুণ করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমি জাস্ট দশমিকটাকে আপাতত অমিট করে চিন্তা করে 1.234 এটার সাথে ধরো আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা এখানে 649 গুণ করলেই হবে। তারপর আমরা দশমিক পয়েন্টটা নিয়ে কাজ করবো। তখন আমরা কি করবো, তোমরা তো জানো গুণ করার সিস্টেমকে 9-এর সাথে এটাকে গুণ করো, পুরো জিনিসটাকে গুণ করো, এরকম করে তিনটা সংখ্যা আসবে তারপর সেটাকে যোগ করতে হবে, তাই তো? কেউ কি গুণটা করছে অলরেডি? আচ্ছা আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? আমরা মূলত কথা বলতেছিলাম যেটা নিয়ে সেটা হচ্ছে যে লগারিদম জিনিসটা কেন লাগে। তার জন্য আমি তোমাদের বলছিলাম যে আমরা দুইটা সংখ্যাকে গুণ করতে তোমাদের দিয়েছিলাম যে 1.234 আর একটা হচ্ছে 6.490। কেউ কি গুণটা করছো? আচ্ছা তোমার করছে 8.00866। আচ্ছা ভালো কথা। করতে খুব কি মজা লাগছে? মানে খুব কঠিন একটা প্রসেস না? মানে অনেক লম্বা একটা প্রসেস না? মানে জিনিসটা খুব লম্বা একটা প্রসেস। সেটা কারো কাছে মজা লাগা উচিত না, কারণ হচ্ছে যে এই এত বিশাল বড় একটা প্রসেস করে ফাইনালি একটা আনসার পাই। সো এখন কিন্তু তোমাকে যদি বলতাম আচ্ছা কাজ করো, কেউ কাউকে যদি বলতাম যে আচ্ছা ঠিক আছে এবার তোমাকে 1.234 আর এটা হচ্ছে 6.490, আগের বার তোমাদের বলছিলাম কি গুণ করতে বলছিলাম, এটা একটা লম্বা টিডিয়াস প্রসেস ছিল। এবার তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো এই দুটো সংখ্যা যোগ করলে কত হয়। এটা করলে কি করবা বলতো? এটা যোগ করার কোনো ব্যাপার? যোগ করতে কি করবা, জাস্ট এটার সাথে যোগ করবা 4, 9 3 12, হাতে 1 থাকে তাহলে 4 2 6 1 7, তারপর এখানে তোমার কি বলে 7, তাই তো? যোগ করার কোনো ব্যাপার? যোগ করা ইজি, রাইট? আচ্ছা, সো এখন তাহলে আমরা এটা বুঝলাম যে আমার যদি দুইটা থাকে, তোমার কাছে যে কোনো যদি সংখ্যা থাকে তাহলে গুণ করা খুব টিডিয়াস, গুণ করা খুব পেইনফুল। কিন্তু যোগ যদি তোমাকে করতে বলে, যোগ করা আসলে ভয়ঙ্কর লেভেলে সহজ। ঠিক আছে, এখন একটু চিন্তা করো, তোমাদের দুইটা সংখ্যা দেওয়া হয়েছে তাতে তোমাদের গুণ করতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি তোমাকে বলা হয় যে তো মনে করো তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে 1.34, তারপর 2.004, 3.104, এই তিনটা সংখ্যা গুণ করো, তখন তোমার কি অবস্থা হইতো? তোমার ঝামেলা আরো বেড়ে যেত না? মানে তোমার দুইটা সংখ্যা গুণ করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর যদি আমি এখানে তিনটা সংখ্যা দিতাম তা গুণ করতে আরো ঝামেলা হইতো। সো মানে এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুণ এই অপারেশনটা খুবই পেইনফুল, হাতে করা, হাতে করা পেইনফুল। ঠিক আছে, হাতে করা প্রচন্ড পেইনফুল। এখন কিন্তু অন্যদিকে চিন্তা করে দেখো যে আমি যদি এই তিনটা সংখ্যাই তোমাকে বলতাম যে আচ্ছা এই তিনটা সংখ্যা তোমাকে গুণ করতে হবে না, তুমি আমাকে যোগ করে দাও। তোমাকে এম বললাম এই তিনটা সংখ্যা তুমি আমাকে যোগ করে দাও, এখন তোমাকে গুণ করতে হবে না, তুমি যোগ করো। যোগ করলে তুমি কি হবে, 4 4 8, এখানে 4 রেখে 5 3, আর এখানে তুমি 3 দিয়ে 5 রেখে 6। মানে আমি এখানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যোগ খুব ইজিলি করতে পারি। যোগ ইজি, হাতে করা। এটা তো সবাই একমত নাকি যে গুণ করার চেয়ে যোগ করা যোগ হাতে করা অনেক বেশি ইজি, রাইট? আচ্ছা এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা আজকে যে জিনিসটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে হোয়াই লগারিদম। সেটার প্রথম আনসারটা হচ্ছে যে এটা যে আচ্ছা, সো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম সেটা হচ্ছে হোয়াই লগারিদম। সেটাতে যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে যে হাতে গুণ করা অনেক বেশি কষ্ট, কিন্তু যোগ করা অনেক বেশি আরামের।
ইভেন এমন যদি হয় যে 3-4টা সংখ্যা তোমাকে যোগ করতে বলে, তাহলে ব্যাপার না। ইভেন দশমিকের যোগ করতে বলেও ব্যাপার না, তুমি 3টা দশমিকের সংখ্যা যোগ না করে তোমাকে যদি বলতো 4টা দশমিকের সংখ্যা যোগ করো, মানে মনে করো 1.007 এটা যোগ করো, এটা সমস্যা না। এটার সাথে আলটিমেটলি যোগ করে খুব তাড়াতাড়ি যোগ করে বলে দিতে পারো যে আনসারটা কত হবে। কিন্তু এখানে যদি তোমার আরেকটা সংখ্যা গুণ করতে বলে, তোমার অবস্থা আসলে খুব খারাপ হয়ে যাবে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে কোনো দুইটা সংখ্যা বা একাধিক সংখ্যা গুণ করা, হাতে করা খুবই কষ্টকর, কিন্তু একই প্রবলেম যদি তোমাকে বলা হয় যোগ করে দাও, তাহলে খুবই আরামদায়ক। সো এই আইডিয়াটা থেকে আসলে আমাদের একজন লোকের আবির্ভাব হয়েছে, সেই লোকটা তাকে নিয়ে আমরা এখন আসলে একটু একটু করে কথা বলবো যে লগারিদম জিনিসটা আসলে কোথা থেকে আসলো। আচ্ছা, সো এখন তোমাদের একটা জিনিস সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে একজন লোক এখানে আসলে আমাদের হিরো, সেই লোকটা হচ্ছে জন নেপিয়ার। কেউ নাম শুনছো? কোথায় নাম শুনছো? আচ্ছা যাক, জন নেপিয়ার বইয়ের নাম শুনছে। আচ্ছা, এনিওয়ে, সো বইয়ের নাম শুনছে, সেটা একটা বড় কথা। যাক, জন নেপিয়ার সাহেব যেটা করছে সেটা হচ্ছে তিনি এই প্রবলেমটা নিয়ে চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে, যে আমি দেখলাম যে গুণ করা কঠিন কিন্তু যোগ করা খুবই ইজি। তখন তার মাথায় আসছে, আচ্ছা ঠিক আছে, আমি যদি এরকম কোনো কাজ করতে পারি, এই যে আমরা একটু আগে গুণ যে প্রবলেমটা করছিলাম, ধরো 1.234 গুণ 6.490, এইটা হাতে গুণ করা খুব কষ্টকর, কিন্তু এই গুণটাকে যদি আমি কোনোভাবে কনভার্ট করে যোগে বানাইতে পারতাম, কনভার্ট করে যোগের প্রবলেমে বানাতে পারতাম, গুণের সমস্যাকে কনভার্ট করে যোগের সমস্যা বানাতে পারতাম, তাহলে এই সমস্যার সমাধান করা অনেক বেশি ইজি হতো। তখন এই জন নেপিয়ার সাহেব একটা পদ্ধতি আবিষ্কার করছে, যে পদ্ধতিটা দিয়ে আসলে আমি কোন একটা গুণের সমস্যাকে রূপান্তর করে আমি যোগের সমস্যা বানাতে পারি। সো এটা হচ্ছিল তার বিগ আইডিয়া, যে তুমি হাতে হাতে গুণ করতে তোমার খুব কষ্ট হয়, সেই জিনিসটা যাতে করতে না হয়, সেই কারণে তুমি আসলে যেটা করবা সেটা হচ্ছে তুমি গুণের সমস্যাটাকে যোগে রূপান্তর করবা, তারপর তুমি যোগ করবে। ঠিক আছে, তো এখান থেকে আসলে এই ব্যাপারটা আসছিল যে উনি এই একটা কাজ করছিলেন, যে এখান থেকে আমরা আসলে এই জিনিসটা পাই যে আমার কোনো একটা সংখ্যা প্রবলেম যদি গুণের থাকে, সেই প্রবলেমটাকে আমি যোগে রূপান্তর করবো। এখন আমরা আস্তে আস্তে দেখি উনি আসলে কি কাজটা করছে। আমি আসলে এইটা নিয়ে অত ডিটেলে যাবো না। সো এখন যেটা আমরা এখনকার আমার যেটা টপিক, সেটা হচ্ছে একটু হিস্ট্রি, এ লিটল হিস্ট্রি, তোমাদের জন্য একটু ইতিহাসের লেসন, বাট এটাকে হিস্ট্রি হিসেবে চিন্তা করো, এটা নিয়ে আমরা আসলে অত ডিটেল যাবো। ঠিক আছে, এই লিটল হিস্ট্রিটা কি, যে ব্যাপারটা হচ্ছে যে এই 1614 সালে প্রথমে জন নেপিয়ার এই জিনিসটা বলেন, যে সে এই যে আমরা একটু আগে যে প্রবলেমটা করতেছিলাম, এই প্রবলেমটা তিনি সলভ করেন। তিনি প্রবলেমটা কীভাবে সলভ করেন, তার প্রবলেমের আইডিয়াটা ছিল, তুমি যদি কোনো একাধিক সংখ্যা গুণ আকারে থাকে, সেই গুণের সমস্যাটাকে আমি রূপান্তর করে যোগে নিয়ে যাব। এই জিনিসটা তিনি প্রথম 1614 সালে একটা প্রসেসের মাধ্যমে এটা রূপান্তর করতে সমর্থ হন। সেটা হচ্ছে কোনো একটা গুণের প্রবলেমকে আমি যোগের প্রবলেমে কীভাবে নিয়ে যাব। সো এখন তার এই প্রবলেমটা, সে যে কাজটা করছিল, সেখান থেকে আসলে আমরা আজকে পড়তেছি লগারিদম। এই লগারিদম জিনিসটা আসলে তার এখান থেকে আসছে। ইভেন একটা মজার ব্যাপার হচ্ছে যে তোমাদের এই লগারিদম নামটাও আসলে এই গুণ থেকে যোগ এই এটা মিন করে। সো তোমরা যারা মানে ল্যাটিন জানো তাদের জন্য খুব সুন্দর, কিন্তু আমার মনে হয় তোমাদের কেউ ল্যাটিন জানো না। সো আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই প্রাচীন ল্যাটিনে একটা শব্দ ছিল, সেটা হচ্ছে লগারিদমস, LOGARITHMUS। এটা হচ্ছে একটা ওল্ড ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ডটার আসলে দুইটা গ্রিক রুট থেকে আসছে, মানে এই জিনিসটা দুইটা গ্রিক রুট থেকে আসছে। সেটা হচ্ছে তোমার লোগোস আর হচ্ছে অ্যারিথমোস, এই দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। ঠিক আছে, সো এই লগারিদম কথাটা আসলে জন নেপিয়ার 1614 সালে প্রথম নাম দেন। সো এই কথাটা আসলে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, এবং এই ল্যাটিনটা হচ্ছে যে দুইটা গ্রিক ওয়ার্ডের মিলিত রূপ, সেটা হচ্ছে তোমার লোগোস আর একটা হচ্ছে অ্যারিথমোস। এখন এই লোগোস মানে হচ্ছে বেসিক্যালি প্রপোর্শন, অথবা এটাকে আসলে বাংলায় আমরা বলি অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত। আর এই অ্যারিথমোস, এই কথাটার মানে হচ্ছে সংখ্যা। কাজেই তোমরা আসলে এটাকে চিন্তা করতে পারো, লগারিদম কথাটার মানে হচ্ছে সংখ্যার অনুপাত। ঠিক আছে, তবে এখানে একটু ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা আসলে শুধুমাত্র ডিরেক্ট অনুবাদ করলে একটু সমস্যা রয়ে যায়। সো তোমরা আসলে আমার যতটুকু মনে পড়ে, তোমরা একটা অলরেডি টিএমসি থেকে একটা অ্যালজেব্রা ক্যাম্প করা হয়েছে, সেখানে তোমরা দুইটা জিনিসের নাম শুনছো, যে গুণোত্তর ধারা আর সমান্তর ধারা। এটা সম্বন্ধে তোমাদের এমনি আইডিয়া আছে না? সো এখন একটু চিন্তা করো, যে এখানে একটা কথা বলা হয়েছে, সেটা আমি তোমাদের বললাম যে এখানে লগারিদম দুইটা টার্ম থেকে আসছে, একটা হচ্ছে লগস আর একটা হচ্ছে অ্যারিথমোস। লগস মানে হচ্ছে অনুপাত আর অ্যারিথমোস মানে হচ্ছে সংখ্যা। তো
তবে এখানে আসলে ডিরেক্টলি বাংলা মিনিং না করে এটাকে এভাবে চিন্তা করো যে আমরা আসলে তোমরা যারা জানো গুণোত্তর ধারা এই জিনিসটাকে আসলে এটা আসলে কিভাবে মেনটেন করে। ধরো প্রথমে 2 থাকবে, এটাকে কোনোটা ফিক্সড নাম্বার দিয়ে গুণ করবা, ধরো 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, তারপর এটাকে আবার 3 দিয়ে গুণ করবা, 3 6 18, তারপর এটাকে আবার 3 দিয়ে গুণ করবে, এভাবে চলতে থাকবে। গুণোত্তর ধারা মানে হচ্ছে একটা সংখ্যাকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে গুণ করবা, তারপর একটা গুণ করবা, মানে এইভাবে গুণ আকারে চলতে থাকবে। মানে বেসিক্যালি এই যে কোনো দুটো পাশাপাশি সংখ্যার অনুপাতটা ফিক্স থাকবে, মানে 6/2 এই অনুপাতটা যা, 18/6 এই অনুপাতটা তাই হবে। তো এই আইডিয়াটা থেকে আসলে আমরা পাচ্ছিলাম গুণোত্তর ধারা, মানে যে ধারার পাশাপাশি দুইটা টার্মের অনুপাত দুটা সেম থাকে সেটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। সো বেসিক্যালি এই যে প্রপোর্শনের কথা বলা হয়েছে, অনুপাতের কথা বলা হয়েছে, এই জিনিসটা আসলে আসছে গুণোত্তর ধারা থেকে। মানে লগারিদমের লগস কথাটা আসলে গুণোত্তর ধারার লগস, মানে এই লগস মানে হচ্ছে গুণোত্তর ধারা। আর এই অ্যারিথমস, তোমরা যদি যারা একটু ইংরেজি বইটই জানো অথবা ইংরেজি টার্মটা জানো, এই অ্যারিথমস সমান্তর ধারার ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক সিকোয়েন্স, অ্যারিথমেটিক সিরিজ, ঠিক আছে। সো অ্যারিথমেটিক এই কথাটা এই সেন্সে বোঝায় যে সমান্তর, মানে সমান্তর কথাটা মানে হচ্ছে অন্তর সমান। এই সমান্তর কথাটা মানে হচ্ছে অন্তর সমান, বা যেটাকে আমরা বলতে পারি যে ডিফারেন্সটা সেম। মানে ধরো তোমাকে ফার্স্টে 2, আগের বারে যেমন আমি 3 গুণ করে গেছি, এবার যদি আমি 3 যোগ করে যাই, তাহলে ধরো এখানে 2 আর 3 5, তারপর এখানে আবার 3 যোগ করলে 5 আর 3 8, তারপরে এভাবে চলতে থাকবে। মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এভাবে চলতে থাকবে। এখানে আগে গুণোত্তর ধারায় যখন পাশাপাশি দুইটা টার্মের অনুপাত ফিক্স ছিল, এখানে পাশাপাশি দুইটা টার্মের বিয়োগফলটা ফিক্স থাকবে, বা অন্তরফলটা ফিক্স, মানে বিয়োগফলটা ফিক্স থাকবে আসলে। সো এই জিনিসটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক সিকোয়েন্স। সো বেসিক্যালি লগারিদম কথার যে দুইটা পার্ট আছে, সেই দুইটা পার্টের একটা পার্ট হচ্ছে অনুপাত, আর একটা হচ্ছে এই যে সমান্তর। মানে বেসিক্যালি আমরা আসলে বলতে পারি যে লগারিদম এটা আসলে দুইটা টার্ম থেকে আসছে। একটা হচ্ছে তোমার গুণোত্তর ধারার ওই প্রপোর্শন, মানে এটাকে আমরা বলতেছি প্রপোর্শন, আর আরেকটা পার্ট যেটা হচ্ছে তোমার সমান্তর ধারা, ঠিক আছে, সমান্তর ধারা। সো বেসিক্যালি তোমরা এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এটা আসলে অ্যারিথমস ওইখান থেকে আসছে, মানে অ্যারিথমস। তার মানে লগারিদম কি করে, লগারিদম গুণোত্তর জিনিসটাকে সমান্তর বানায় দেয়। সো এই জন নেপিয়ার যখন এই জিনিসটা আবিষ্কার করছে, তখন এই জিনিসটার নাম সে এভাবে দিছিল যে লগারিদম হচ্ছে এমন একটা জিনিস যেটা গুণোত্তরকে সমান্তর বানায় দেয়। কিভাবে বানায় এটা আমরা পরে দেখবো আস্তে আস্তে, বাট প্রথমে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে জিনিসটা আসলে কি। সো লগারিদম জিনিসটা কি করে, গুণোত্তর জিনিসকে সমান্তর বানায় দেয়। সো আমরা এখানে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে, আমি তোমাদের বলছিলাম যে সে এমন একটা প্রসেস আবিষ্কার করছে যেটাকে গুণকে যোগ বানায় দেয়। এই জন্য এটাকে আসলে সে নাম দিছে লগারিদম। লগারিদম নাম কেন দিছে, কারণ লগারিদম জিনিসটা হচ্ছে গ্রিক ওয়ার্ডটাকে তুমি যদি একটু বিশ্লেষণ করো তাহলে এটা আসে যে লগারিদম এমন একটা প্রসেস যেটা গুণোত্তর জিনিসকে সমান্তর বানায় দেয়, মানে গুণ জিনিসটাকে যোগ বানায় দেয়। সো এখান থেকে আসলে নামের গল্পটা আসছে। এখন আমি তোমাদের যেহেতু বলছি হিস্ট্রি, তো হিস্ট্রি শুধুমাত্র মানে শব্দের হিস্ট্রিটা বললে হবে না, এটার পিছনে একটুখানি ম্যাথমেটিক্যাল হিস্ট্রিটা একটু আমরা জানি। সেটা হচ্ছে ন্যাপিয়ার সাহেব আসলে কিভাবে এই জিনিসটা করছিল, যে আমরা তো গুণ থেকে সে যোগে রূপান্তর করছিল, এটা আমাদের বললাম। এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে এটা আসলে সে কিভাবে করছিল, যে সে তো কোনো একটা প্রসেসে করছে, এখন কিভাবে করছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ন্যাপিয়ার সাহেব কিভাবে লগারিদমকে ডিফাইন করছে, মানে জন নেপিয়ার উনি কিভাবে লগারিদমকে ডিফাইন করছে, ঠিক আছে। জন নেপিয়ার সাহেব লগারিদমকে কিভাবে ডিফাইন করছে এটা আমরা একটু দেখবো। সো এখানে আমি তোমাদের একটু আগে বললাম যে এই লগারিদম কথাটা আসলে দুইটা জিনিস থেকে আসছে, সেটা হচ্ছে লোগোস, আরেকটা হচ্ছে তোমার অ্যারিথমস, ঠিক আছে। এই লোগোস মানে তোমরা মনে মনে চিন্তা করতে পারো এটা হচ্ছে গুণ বা অনুপাত, আর এটা হচ্ছে যোগ বা সমান্তর। কাজেই আমরা ন্যাপিয়ার সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে যে সে এমন একটা জিনিস আবিষ্কার করছেন যেটা গুণকে যোগে রূপান্তর করে দেবে। এখন উনি যেটা করছেন, উনি একটা জিনিস কল্পনা করছেন। তো তোমাদের একটু চিন্তা করো, ধরো আমাদের এখানে দুইজন লোক আছে, ধরো এখানে একজন লোক আছে, ইনার নাম হচ্ছে লোগোস। আচ্ছা একটু বলে রাখি যে এটা কিন্তু হিস্ট্রিক্যালি অ্যাকুরেট না, মানে তিনি আসলে লগস আর অ্যারিথমস নামে কোনো মানুষের নাম চিন্তা করেন নাই, আমি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আর কি। সো এখানে দুইজন মানুষ আছে, একজন মানুষ হচ্ছে লোগোস, আরেকজন মানুষ হচ্ছে ধরো অ্যারিথমস, ঠিক আছে। সো তারা দুইজন একটা জায়গা থেকে যাত্রা শুরু করবে। মনে করো এই লোগোস সাহেব এই জায়গায় একটা জায়গা থেকে যাত্রা শুরু করবে, মনে করো তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, সেখান থেকে যাত্রা শুরু করবে। এই লোগোস সাহেবের জন্য কাজটা সোজা, লোগোস সাহেব যতটুকু রাস্তা যাবে এটা ফিক্সড, মানে ধরো সে এ থেকে বি এই রাস্তা পর্যন্ত যাবে, তার এই রাস্তার লেন্থটা ফিক্সড। মনে করো সে
তার এই রাস্তা মনে করো 10 মিটার রাস্তা, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, মানে এই রাস্তাটা ফিক্স, মানে ধরো এভাবে চিন্তা করো সে রেস করতেছে, মনে করো তারা দুইজন রেস করতেছে, দুইজন দুই টাইপের রেস করতেছে। লগস সাহেব একটা রেস করতেছে, এই রেসটা ফিক্স লেন্থের রেস, মানে মনে করো 100 মিটার রেসের মতো একটা রেস। আর অ্যারিথমস সাহেব একটা স্পেশাল টাইপের রেস করতেছে, এটা হচ্ছে মনে করো ম্যারাথন। অ্যারিথমস সাহেব একটা ম্যারাথন করতেছে, তার মনে করো বিশাল লম্বা রেস, সে এতই লম্বা রেস সে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, মানে করো সে এখান থেকে শুরু করে অসীম পর্যন্ত চলে গেছে। মানে লগস সাহেবের রেসটা সোজা তুলনামূলক, যে সেটা হচ্ছে ধরো 100 মিটার একটা ফিক্সড রেস, এটা হচ্ছে ফিক্সড। কিন্তু অ্যারিথমস সাহেবের রেসটা একটু অকওয়ার্ড, সেটা হচ্ছে ধরো মনে করো ম্যারাথনের মতো। এই রেসের কোনো লিমিট নেই, এই রেসটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, সে অসীম পর্যন্ত চলে গেছে। এখন একটু এভাবে চিন্তা করো, তোমার একটা রেস যদি অসীম পর্যন্ত চলে যায়, তাহলে এই অ্যারিথমস সাহেব যদি শুরু থেকে বিশাল জোরে দৌড়ানো শুরু করে এবং কনস্ট্যান্টলি স্পিড তার বাড়তে থাকে, মানে মনে করে সে প্রথমে যে স্পিডে দৌড়াচ্ছিল সে যদি প্রতিনিয়ত খুব জোরে জোরে দৌড়াতে থাকে, তাহলে তো সে ক্লান্ত হয়ে যাবে। তো এই জন্য সে যা করবে সেটা হচ্ছে যে সে যে স্পিডে চলতেছিল ঠিক সেই স্পিডে পুরো আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে থাকবে। মানে মনে করো এই লোক মনে করো যে সে 10 মিটার/সেকেন্ড স্পিডে চলা শুরু করছে, সে এই স্পিডে যে চলতেছিল সে আস্তে আস্তে একটু একটু করে একই বেগে হাঁটতে থাকবে, টুকটুক করে আস্তে আস্তে হাঁটতে থাকবে, কারণ তার রেসটা হচ্ছে অনেক লম্বা, ঠিক আছে, তার রেসটা যেহেতু লিমিটলেস, এই কারণে সে আস্তে আস্তে একটু একটু করে হাঁটতে থাকবে, তার দৌড়াদৌড়ি কোনো শখ নেই, ঠিক আছে। এবং অন্যদিকে খেয়াল করো, এই যে অ্যারিথমস সাহেব তার রেসটা যেহেতু ফিক্সড, তাহলে কি করবে, তার রেসটা যেহেতু ফিক্স এবং সে প্রথমে আসছে, সে যেটা করবে সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি এটা করবে না, মানে সে আসলে মানে আমাদের ন্যাপিয়ার সাহেব এভাবে চিন্তা করছেন যে তার প্রথমে একটা অনেক এনার্জি আছে, মানে সে যখন প্রথম খাই দায় নামছে রেস করতে, তার প্রথমে অনেক এনার্জি অনেক প্রথমে, যেহেতু তার এনার্জি অনেক, তাই সে প্রথমে বিশাল বেগে দৌড়ানো শুরু করবে। কিন্তু যত তোমার সময় যেতে থাকবে তার এনার্জি কমতে থাকবে, সে যেহেতু তার এনার্জি কমতে থাকবে তাহলে তার দৌড়ানোর বেগটা আস্তে আস্তে কমবে, মানে সে প্রথমে অনেক এনার্জি নিয়ে মাঠে নামবে, আর তারপর আস্তে আস্তে যত দৌড়াবে তার এনার্জিটা কমতে থাকবে, যেন তার গতিতে কমতে থাকবে। সেই লগস সাহেবের রেসটা হচ্ছে ফিক্সড রেস, এই জন্য সে প্রথমে একটা বিশাল এনার্জি নিয়ে নামবে, তারপর আস্তে আস্তে তার এনার্জিটা ক্ষয় হতে থাকবে এবং সে আস্তে আস্তে দৌড়াবে, মানে সে প্রথমে যে বেগে দৌড়াচ্ছিল আস্তে আস্তে তার বেগটা কমতে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আইডিয়াটা। সো ন্যাপিয়ার সাহেব এরকম দুইজনের লোকের কথা চিন্তা করছেন, একজন লোক হচ্ছে লগস সাহেব, আরেকজন লোক হচ্ছে অ্যারিথমস সাহেব। অ্যারিথমস সাহেবের রেসটা হচ্ছে ইনফিনিট রেস, সে জোরে দৌড়াবে না, সে আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে থাকবে, একটা ফিক্স ভেলোসিটি নিয়ে, একটা ফিক্স বেগ নিয়ে হাঁটতে থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইজন লোকের রেসের স্টাইল ডিফারেন্ট, কিন্তু ধরো দুইজনের ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রথমে দুইজনই একই বেগে যাওয়া শুরু করবে, মানে মনে করো এই লগস সাহেবও 10 মিটার/সেকেন্ড বেগে যাওয়া শুরু করবে, অ্যারিথমস সাহেবও 10 মিটার/সেকেন্ড বেগে যাওয়া শুরু করবে, কিন্তু অ্যারিথমস সাহেব একই বেগে পুরা রাস্তা চলবে, কোনো মানে বেগ চেঞ্জ করবে না। কিন্তু লগস সাহেব কি করবে, সে প্রথমে অনেক জোরে দৌড়াবে, আস্তে আস্তে তার দৌড়ানোর বেগটা কমতে থাকবে, মানে প্রথমে তার অনেক এনার্জি, আস্তে আস্তে এনার্জি কমতে থাকবে, তারপরে সে তার দৌড়ানোর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। সে এইরকম দুইজন লোকের কথা ন্যাপিয়ার সাহেব চিন্তা করছে। তা আমরা তোমাদের সেট আপটা বুঝলাম, সো আমরা পরের পৃষ্ঠে একটু যাই। সো সেট আপটা কি ছিল, সেট আপে আমাদের এখানে দুজন লোক আছে, একজন লোক হচ্ছে লগস, মানে লগস সাহেব, তার রেসটা হচ্ছে ফিক্স, মনে মনে চিন্তা করে এই রেসটা হচ্ছে ফিক্সড রেস, মনে করে এটা 100 মিটার রেস। আর আরেকজন হচ্ছে অ্যারিথমস সাহেব, সে কি করতেছে, তার রেসটা হচ্ছে অসীম রেস, তার রেসের কোনো থামাথামি নাই, দুইজন একই বেগে যাওয়া শুরু করছে, দুইজন যাত্রার বেগটা হচ্ছে সেম 100 মিটার/সেকেন্ড, মনে করো 10 মিটার/সেকেন্ড, দুইজন একই বেগে যাওয়া শুরু করছে, এই লোকে একই বেগে যাওয়া শুরু করছে। তো সমস্যা হচ্ছে এই লোকের রেসটা যেহেতু অসীম, মানে অ্যারিথমসের রেসটা যেহেতু অসীম, এই জন্য সে আসলে একই বেগে আস্তে আস্তে করে হাঁটতে থাকবে। আর উপরের যে লোক, তার রেসটা যেহেতু সসীম, সে প্রথম অনেক এনার্জি নিয়ে নামবে, তারপর আস্তে আস্তে যত দৌড়াবে তার এনার্জি কমতে থাকবে, এটাই হয়ে চিন্তা করে। এখন ন্যাপিয়ার সাহেব বলছে না, এই লোক স্থির বেগে চলবে ঠিক আছে, বাট এই লোকের চলার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে। কিরকম বলছেন, মানে ন্যাপিয়ার সাহেব বলছে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ধরো তার ফিনিশ লাইন, এটা হচ্ছে তার ফিনিশ লাইন। এখন অ্যারিথমস সাহেব বলছেন যে এই লোকটা যত শুরুতে মানে যত দূরে থাকবে, মানে এখানে প্রথমে তো এখানে তার এনার্জি অনেক বেশি, এই জন্য তার বেগও বেশি, কিন্তু যখন ধরো সে মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন তার এনার্জি কমে গেছে, এই জন্য তার এখানে বেগ কমে যাবে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? মানে আমি এটা সেট আপ বলতেছি যে এই সেট আপে লগস যে সাহেব, তার বেগটা যত সময় যাবে তত তার বেগটা কমতে থাকবে, আর অ্যারিথমস সাহেবের বেগটা কখনোই কমবে না, সে আস্তে আস্তে করে একই বেগে হাঁটতে থাকবে। তো ন্যাপিয়ার সাহেব বলছেন যে এই লগস সাহেবের বেগ হচ্ছে ফিনিশ লাইন থেকে তার ডিস্টেন্সের সমানুপাতিক। কথাটা আমি আবার বলি, এই লগস সাহেবের বেগটা হচ্ছে, এই লগস সাহেবের বেগ
ফিনিশ লাইন থেকে তার ডিস্টেন্স, মানে সে ফিনিশ লাইন থেকে কত দূরে আছে, মনে করো এটা হচ্ছে তার এন্ড ফিনিশ লাইন, এখান থেকে সে এক্স ডিস্টেন্স আছে, এই এক্স ডিস্টেন্সের সমানুপাতিক, মানে এই ডিস্টেন্সটা যত বড় হবে, এই ডিস্টেন্সটা যত বেশি হবে, তার বেগ তত বেশি হবে। এভাবে চিন্তা করো যে আমি এভাবে আসি যে এটা হচ্ছে আমার লোগো শেপ, এই লোগো শেপ এখানে দাঁড়ায় আছে, তার ফিনিশ লাইন হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, তার ফিনিশ লাইন হচ্ছে এই জায়গায়, এবং আমরা বলতেছি এই যে ফিনিশ লাইন থেকে তার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যত বেশি হবে, এই দূরত্ব যত বেশি হবে, তার বেগও তত বেশি হবে, ঠিক আছে। সো দূরত্ব আস্তে আস্তে যত কমতে থাকবে, মনে করো সে দৌড়ে দৌড়ে একটু পর্যন্ত চলে আসছে, তাহলে তার বেগটা কমতে থাকবে, মানে তার যত এখানে তোমার দূরত্ব কমে গেছে, মানে দূরত্বটা কমে গেছে, তার মানে তার বেগও কমে যাবে। এই ব্যাপারটা কি বুঝছো? মানে এই লোগো শেপটা এভাবে দৌড়াচ্ছে যেন তার ফিনিশ লাইন থেকে ডিস্টেন্সটা যেটা, সেটা তার বেগের সমানুপাতিক হয়। মানে এটা যদি ফিনিশ লাইন থেকে ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে তার বেগ হবে এই এক্স এর সমানুপাতিক, ঠিক আছে, এক্স এর সমানুপাতিক। আচ্ছা, এটুকু তো মোটামুটি ক্লিয়ার, সেটআপটা বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আমরা সেটআপটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের দুইজন লোক আছে, সেটা হচ্ছে লোগোস সাহেব আর অ্যারিথমস সাহেব। তো লোগোস সাহেবের রেসটা হচ্ছে লিমিটেড, আর অ্যারিথমসের রেসটা হচ্ছে ইনফিনিট রেস। সো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এটা বললাম যে লোগোসের বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক, মানে দূরত্বের সমানুপাতিক, ফিনিশ লাইন থেকে একটা ডিস্টেন্সের সমানুপাতিক, এবং অ্যারিথমসের ব্যাপারটা তা নাই। এইবারে ফাইনালি ন্যাপিয়ার সাহেব ডিফাইন করলো যে আচ্ছা, এবারে আমরা সংজ্ঞা দিই যে আমরা কি বলতেছিলাম, আমাদের দুইজন লোক ছিল, একটা হচ্ছে লোগোস এবং এটা তার ফিনিশ লাইন, আর আরেকজন হচ্ছে অ্যারিথমস, তার কোনো ফিনিশ লাইন নাই, কারণ তার রেসটা হচ্ছে অনেক লম্বা, অসীম পরিমাণ লম্বা। এটা হচ্ছে আমার লোগোস সাহেব, আর এটা হচ্ছে আমার অ্যারিথমস সাহেব, ঠিক আছে। এখন নেপিয়ার বলছেন যে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে লোগোস সাহেবের বেগটা হচ্ছে এই ডিস্টেন্সের সমানুপাতিক, এবং অ্যারিথমস সাহেবের বেগটা সবসময় সেম, মানে বেগটা অলওয়েজ সেম, এই বেগটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এবং একটা শুরুতে একটা ডিটেল ছিল, সেটা হচ্ছে দুইজনের বেগটা প্রথমে সমান, মানে ধরো এ যে বেগে চলতেছিল, এই লোকটা ঠিক সেম বেগে যাওয়া শুরু করবে, ঠিক আছে, এটা বুঝতে পারছো? আচ্ছা, সো এখন এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। এখন বললো, মানে নেপিয়ার বললেন যে আচ্ছা, এখন আমরা ডিফাইন করব। মনে করো এই জিনিসটা, এই দুইজন রেস করা শুরু করছে, প্রথমে দুজনের বেগ সেম, দুইজন রেস করা শুরু করছে, যদি 10 মিনিট পরে, মনে করো 10 মিনিট পরে এই লোগোস সাহেব এখানে এসে দাঁড়াইছে, তার দূরত্ব এখান থেকে এসে 10 মিনিটের দৌড়াদৌড়ি করে এখানে আসছে, তাহলে ফিনিশ লাইন থেকে ডিস্টেন্সটা হচ্ছে, মনে করো এই ডিস্টেন্সটা কিছু একটা, মনে করো সে ফিনিশ লাইন থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়াই। এখন এই সময় এই 10 মিনিটের মধ্যে এই অ্যারিথমস সাহেব তো বসে নাই, অ্যারিথমস সাহেব সে আগাচ্ছে সামনে, তাই অ্যারিথমস সাহেব আস্তে আস্তে করে আগাবে, তার নিজের স্পিডে আগাবে। সে মনে করো এই দৌড়াদৌড়ি করে এখানে এসে দাঁড়াইছে, এই দূরত্বে এসে দাঁড়াইছে। এখন নেপিয়ার বলছেন যে এই ওয়াই এর লগারিদম হচ্ছে এই দূরত্বটা। আমি কথাটা আবার বলি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা যখন রেস করতেছিল, এই দুইজন যখন রেস করতেছিল, মনে করো তারা একটা নির্দিষ্ট সময় ধরে রেস করছে, দুজন প্রথমে একই সাথে ছিল, একই সাথে থাকার পরে এই লোক কিছু দূর দৌড়াদৌড়ি করে এইখানে এসে পৌঁছাইছে, মানে আমাদের প্রথমজন লোক, প্রথম হচ্ছে লোগোস সাহেব, সে এই পন্থা এসে পৌঁছাইছে, এবং এখান তার ফিনিশ লাইন থেকে ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্সটাকে নাম দেওয়া হয়েছে ওয়াই। এবং এই সময়ের মধ্যে, এই সেম টাইমে লোগোস সাহেব ধরো এখান থেকে দৌড়াদৌড়ি করে এখানে এসে পৌঁছেছে, মনে করো সে বেশি দূর যেতে পারে না, তার বেগটা তো এরকম, সে ধরো এখানে এসে পৌঁছেছে, সে এই ডিস্টেন্সে এসে পৌঁছেছে, মনে করো এটা হচ্ছে ধরো জেড। তাহলে নেপিয়ার বলছেন এই ওয়াই এর লগারিদম হচ্ছে জেড, মানে নেপিয়ার বলছে যে এই ওয়াই এর লগারিদম হলো জেড। এটা হচ্ছে বেসিক আইডিয়াটা। এখন এটা কি মোটামুটি বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে? আচ্ছা, সো এটা হচ্ছে নেপিয়ারের ডেফিনেশন, ঠিক আছে, এটা হচ্ছে নেপিয়ারের ডেফিনেশন। নেপিয়ার বলছে সে দুইজন লোকের কথা চিন্তা করছে, একজন লোক হচ্ছে লোগোস,
সে অ্যাকচুয়ালি এভাবে চিন্তা করে নাই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি। সে সে আসলে ম্যাথমেটিক্যালি বলছে, বাট আমি তোমাদের বোঝানোর জন্য একটা গল্প বললাম আর কি। সে দুইজন লোকের কথা চিন্তা করছি আমরা। একজন হচ্ছে লোগোস, যার রেসটা হচ্ছে ফাইনাইট রেস, মানে সসীম পর্যন্ত রেস, ফিক্স রেস। আরেকজন লোক হচ্ছে অ্যারিথমোস, যার রেসটা হচ্ছে ইনফাইনাইট রেস, মানে তার রেসের কোনো লিমিট নেই। শর্তটা হচ্ছে দুইজন একই বেগে যাওয়া শুরু করছে। প্রথমে ধরো 10 মিটার/সেকেন্ড বেগে একই বেগে যাওয়া শুরু করছে, এই লোকও একই বেগে যাওয়া শুরু করছে। কিছুক্ষণ পরে কিন্তু এই লোগোসের শর্ত হচ্ছে যে তার বেগের পরিমাণ ফিনিশ লাইন থেকে তার ডিস্টেন্সের সমানুপাতিক, মানে ফিনিশ লাইন থেকে তার ডিস্টেন্স যদি ওয়াই হয় তাহলে তার বেগটা ওয়াইয়ের সমানুপাতিক। যদি এই সেট আপ হয় তাহলে আমি ফাইনালি বলতে পারি যে এই কোন একটা নির্দিষ্ট সময় পরে যেই মুহূর্তে ফিনিশ লাইন থেকে একটা ডিস্টেন্সের লগারিদমকে বলতেছি আমরা জেড। এটা কি মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা, তো সবাই যদি বুঝে থাকো, এখানে দুইটা ঘটনা ঘটছে। হয় আমি অত্যন্ত ভালো পড়াইছি, অথবা তোমরা কিছুই বুঝো নাই। কেন কেন বললাম কথাটা? কারণ হচ্ছে আমি যে কথাটা বললাম, এই কথাটা প্রথমত আমি খালি মুখে বলে গেলাম যে এটা এটা, কিন্তু আমি এখানে কোনো ডিটেল এক্সপ্লেন করি নাই যে এটা কেন সে এইভাবে করছে, এটা এই ওয়াইয়ের লগারিদম কেনই বা জেড হবে, এটার কারণটা কি, এটা আমি কিছুই ব্যাখ্যা করিনি। কাজেই এটা আসলে তোমাদের বোঝা উচিত না। আমি জানি তোমরা এটা বোঝো নাই, কিন্তু তা আমি গল্পটা বললাম। কেন গল্পটা বললাম? কারণ হচ্ছে এই জিনিসটা নতুন না। ন্যাপিয়ার যখন প্রথমবারের মতো এই গল্পটা বলছিল, ন্যাপিয়ার যখন প্রথমবারের মতো এই সিস্টেমটা দাঁড় করাইছিল, তখন আসলে কেউ বোঝে নাই। একটা সত্য কথা হচ্ছে কেউ বোঝে নাই। তোমরা যেরকম আমার কথা বুঝতেছো না, এই জিনিসটা আসলেই কেউ বোঝে নাই যে সে আসলে এটা কিভাবে করলো, যে বা কেন হইলো, এটা কেন হইলো। মানে এই জিনিসটা কারো মাথায় ঢুকে নাই যে এটা দিয়ে আমরা করবোটা কি, ঠিক আছে? মানে করবোটা কি সেটা বুঝছিল, কিন্তু এটা কিভাবে কাজ করে এটা আসলে বোঝানো, তা মানুষকে বোঝানো খুবই কঠিন হয়ে গেছে। যেমন আমি তোমাদের বুঝতে পারি নাই, সিমিলারলি ন্যাপিয়ারও খুব বেশি মানুষকে বুঝতে পারে নাই। যারা ম্যাথমেটিক্স নিয়ে অনেক ঘাটাঘাটি করে তারা হয়তো বুঝতে পারছে, কিন্তু এটা বাকিরা আসলে কেউ বুঝতে পারেনি। সো তোমাদের যাদের একটু বোঝার ইচ্ছা আছে তারা একটু আমার এই রেকর্ডিংটা দেখো, এবং যারা একটু ক্যালকুলাস জানো তারা এই সেটিংসটা রিক্রিয়েট করতে পারো। সেটিংসটা রিক্রিয়েট করে এটা প্রমাণ করা যায় যে তুমি যদি এরকম একটা সিস্টেম দাঁড় করাও যে দুইজনের প্রথমের বেগ সমান হয়, এবং প্রথম এই লোগোসের বেগ ফিনিশ লাইন থেকে ডিস্টেন্সের সমানুপাতিক হয়, তাহলে তুমি এটা আসলে প্রমাণ করতে পারো যে এই ওয়াই এর লগারিদম হবে জেড। এটা প্রমাণ করা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি আশা করতেছি না তোমরা আসলে কেউ বুঝতেছো, এবং আমি মোটামুটি জানি তোমরা কেউ বোঝো না। এবং এই কথাটা শুধুমাত্র এই জন্য না যে তোমরা আসলে বুঝতে পারো নাই, ব্যাপারটা এরকম যে ন্যাপিয়ার জিনিসটাকে এতই কমপ্লিকেটেড ভাবে উপস্থাপন করছেন যে ওই সময়ের কেউ আসলে জিনিসটা বুঝতে পারে। ঠিক আছে, তাহলে আমি গল্পটা কেন বললাম? গল্পটা এই জন্য বললাম যে আমাদের এই প্রবলেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আমাদের প্রবলেমটা ছিল যে আমরা কোন একটা জিনিস গুণ আকারে ছিল, সেটাকে আমি যোগে নিয়ে যাব। সেই গুণকে যোগে নিয়ে যাওয়ার জন্য ন্যাপিয়ার খুব কঠিন একটা জিনিস বের করছে। দেখো, খেয়াল করে দেখো, এই গুণ থেকে যোগে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে 1614 সালে ন্যাপিয়ার সাহেব এটা করছে। জন ন্যাপিয়ার এটা করছেন যে 1614 সালে তিনি এটা বের করছে যে গুণ থেকে যোগে কিভাবে নিয়ে যাওয়া যায়। কিন্তু তার পদ্ধতিটা এতই কমপ্লিকেটেড ছিল যে কেউ আসলে এটা বুঝতে চাচ্ছিল না। আমি ব্যাপারটা কি বুঝতে পারছি?